মহাকাব্যিক ডাবলের সামনে দাঁড়িয়ে আর্সেনাল। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে সিজনের শেষ কয়েকটা ম্যাচে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আর্সেনাল প্রিমিয়ার লিগ তো বটেই, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগও জিতছে। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে তারা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গিয়েছে। ফাইনালে তাদের বিপক্ষে লড়বে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। সো আর একটা মাত্র ম্যাচের ব্যবধান আর্সেনাল এবং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেই সুন্দর শিরোপাটার মধ্যে, যে শিরোপাটা আর্সেনাল তাদের হিস্ট্রিতে কখনো জেতেনি। সর্বশেষ 20 বছর আগে তারা ফাইনালে উঠেছিল বার্সেলোনার এগেনস্টে, আপনারা সবাই জানেন। সেই ম্যাচে একটা দীর্ঘ সময় ধরে 1 গোলে এগিয়ে থাকার পরেও শেষ দিকে এসে বার্সেলোনার কাছে 2টি গোল খেয়ে পরাজয় স্বীকার করতে হয় আর্সেন ওয়েঙ্গারের দলকে। সো ওই ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়, সেটাই পিএসজির এগেনস্টে চাইবেন মিকেল আর্টেটা। শুধু তাই নয়, এই শেষের কয়েকটা ম্যাচ জিতে ইভেনচুয়ালি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটাও জিততে চায় আর্সেনাল, যে শিরোপাটা তারা এই শতাব্দীর শুরুর পরে আসলে খুব বেশি জেতেনি। তো আপনারা সবাই জানেন যে সিজনের এই মহাগুরুত্বপূর্ণ সময়ে এসে, এই মহাগুরুত্বপূর্ণ শেষ দিকে এসে আর্সেনালের ভাগ্য আর্সেনালের প্রতি সুপ্রসন্ন হয়েছে কারণ আর্সেনালের যত গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন তারা সবাই ইনজুরি থেকে ফিরে আসছেন। শুধু তাই নয়, যে সকল খেলোয়াড়দের ফর্ম ছিল না সে সকল খেলোয়াড়েরাও এই মহাগুরুত্বপূর্ণ সময়ে ফর্ম ফিরে পাচ্ছেন। শুধু সেটাই নয়, আপনারা সবাই জানেন যে এই সিজনের বিভিন্ন সময় আর্সেনালের ট্যাকটিক্স নিয়ে সমালোচনা করেছি, বিকজ মিকেল আর্টেটার ট্যাকটিক্স আমার কাছে সাবধানী লেগেছিল। তিনি সেরকম রিস্ক নিতে চাচ্ছিলেন না, তিনি সেরকম অ্যাটাকিং ফ্লুইড ফুটবল খেলতে চাচ্ছিলেন না, ওরকম কম্বিনেশন ভিত্তিক ফুটবল খেলতে চাচ্ছিলেন না, তিনি সাবধানে খেলছিলেন। সো সিজনের এই পর্যায়ে এসে মিকেল আর্টেটা তার ওই সকল ভুল থেকে শিক্ষা নিচ্ছেন, যে কারণে তিনি প্রপার খেলোয়াড়দেরকে মাঠে নামাচ্ছেন, প্রপার টেকনিক্যাল খেলোয়াড়দেরকে মাঠে নামাচ্ছেন, এবং টেকনিক্যাল খেলোয়াড়দেরকে মাঠে নামানোর কারণেই কিন্তু আর্সেনাল একটা ফ্লুইড ফুটবল খেলছে। এবং এই সময় এসে, সিজনের এই সময় এসে আর্সেনালের মধ্যে একটা এক্সট্রা কনফিডেন্স লক্ষ্য করা যাচ্ছে, যে কনফিডেন্সটা অফকোর্স চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ জিততে তাদেরকে অনেক বেশি সাহায্য করবে। এখন পরবর্তীতে কি হয় সেটা তো বলা যায় না, বাট অ্যাজ অফ নাও আর্সেনাল ইজ প্লেইং বিউটিফুল ফুটবল, এবং তাদের খেলোয়াড়েরা ফর্মে রয়েছেন, তাদের খেলোয়াড়েরা ইনজুরি থেকে ফিরে এসেছেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, দ্যাট ইজ বুকায়ো সাকা, তিনি ইনজুরি থেকে ফিরে এসেছেন, এবং তিনি ফিরে এসেই দুর্দান্ত খেলছেন। প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচে ফুলহামের এগেনস্টে তো অসাধারণ খেলেছিলেন, মাত্র 45 মিনিট খেলেই ফুলহামের ডিফেন্সকে নাচিয়ে ছেড়েছেন। শুধু তাই নয়, অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টেও আর্সেনালের ফাইনালে ওঠার পেছনে মূল অনুঘটক এই ইংলিশ রাইট উইঙ্গারই ছিলেন। তার গোলেই নিশ্চিত হয়েছে যে না, অ্যাটলেটিকো মাদ্রিদ নয়, দিয়েগো সিমিওনে নয়, বরং মিকেল আর্টেটা আর্সেনালই ফাইনালে উঠছে। সো এই যে বুকায়ো সাকা রাইট উইঙ্গার, ডান দিকে খেলেন, বুকায়ো সাকা যেন ভালো খেলতে পারেন সেই সিস্টেমটা এনশিওর করাও কিন্তু মিকেল আর্টেটার দায়িত্ব। এবং আমরা গত কয়েক ম্যাচ ধরে দেখছি যে তিনি ওই সিস্টেমটা প্রপারলি এনশিওর করছেন, যাতে আর্সেনালের ডান দিকটা ফ্ললেস থাকে, বুকায়ো সাকার খেলার স্টাইল যেন ফ্ললেস থাকে, সেটা এনশিওর করার জন্য তিনি ডান দিকে যে ডাইনামিক্সটা ক্রিয়েট করছেন, সেই ডাইনামিক্সটাই ইভেন্চুয়ালি আর্সেনালকে স্বপ্ন দেখাচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ডাবল জয়ের জন্য। সেই কম্বিনেশনটা কি দেখে নেওয়া যাক। এখন একটা উইঙ্গার নিশ্চিন্তে আক্রমণের এ সকল জায়গাগুলো দুর্দান্তভাবে এক্সপ্লোর করতে পারেন, গোল করতে পারেন, অ্যাসিস্ট করতে পারেন, আক্রমণে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন তখনই যদি তার আশেপাশে থাকা খেলোয়াড়েরা তাকে সেই পারফরমেন্সটা দেখানোর জন্য অপটিমাম সিচুয়েশন ক্রিয়েট করে দেন, স্পেশালি তার পেছনে যে রাইট ব্যাক থাকে তিনি। আপনারা সবাই জানেন এই সিজনে আর্সেনালের মেইন রাইট ব্যাক ছিলেন ইউরিয়ান টিম্বার। এই ডাচ খেলোয়াড়টি অসাধারণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি একজন ডিফেন্সিভ রাইট ব্যাক যার মধ্যে ফিজিক্যালিটি রয়েছে, সেট পিসে বেশ ভালো তিনি, কিন্তু অ্যাটাকিং ক্ষেত্রে তিনি অত বেশি আর্সেনালকে সাহায্য করতে পারেন না। সেই দিক দিয়ে আবার বেন হোয়াইট অনেক ভালো, তার পাসিং এবং অ্যাটাকিং অ্যাট্রিবিউটসের দিক থেকে সবচেয়ে ভালো, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হলো গিয়ে বুকায়ো সাকার সঙ্গে অ্যাটাকিং কম্বিনেশন বেন হোয়াইটের সবচেয়ে ভালো ইউরিয়ান টিম্বারের চেয়ে। সো আপনারা সবাই জানেন কিছুদিন আগেই ইউরিয়ান টিম্বার ইনজুরিতে পড়েছে, এবং টিম্বারের জায়গায় আবারও বেন হোয়াইট আর্সেনালের মেইন রাইট ব্যাক হিসাবে তার জায়গাটা ফিরে পেয়েছেন, এবং ফিরে পেয়েই এবং বুকায়ো সাকা চলে আসার পরে এই সাকা আর হোয়াইট এই কম্বিনেশনটা আবারও আর্সেনালকে সাহায্য করতে শুরু করেছে অ্যাটাকিং কম্বিনেশনের দিক থেকে। স্পেশালি আমরা যদি গত দুটো ম্যাচ দেখি, ফুলহ্যামের এগেনস্টে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে, এই সাকা এবং বেন হোয়াইট এই দুজনের মধ্যে কম্বিনেশন ছিল সবচেয়ে বেশি। বেন হোয়াইটের কাছ থেকে সাকা পাস রিসিভ করছিলেন সবচেয়ে বেশি, এবং এই সাইডটাই এই কারণে আর্সেনালের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস ছিল ইন টার্মস অফ অ্যাটাকিং। সো এই
অ্যাক্সেসটা যেন ভালো মতো ফাংশন করতে পারে সেই জন্য আর্সেনালের কোচ মিকেল আর্টেটা দুজন খেলোয়াড়কে মেইনলি ইউজ করছিলেন, দ্যাট ইজ ডেক্ল্যান রাইস অ্যান্ড দ্য স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। কীভাবে? আর্সেনালের পায়ে যখন বল থাকছিল তখন বেন হোয়াইট এভাবে সামনে চলে যাচ্ছিলেন, একই কাজ করছিলেন লেফট ব্যাকে থাকা রিকার্ডো ক্যালাফিওরি, যিনিও কিনা ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন এবং আর্সেনালকে অ্যাটাকিং ফ্লুইড ফুটবল খেলতে অনেক বেশি সাহায্য করছেন। এই দুজন ফুল ব্যাক সামনে চলে যাচ্ছেন। আর্সেনালের যে দুজন সেন্টার ব্যাক রয়েছেন উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েল ম্যাগালিয়েস, এই দুজন স্প্লিট করছেন। এভাবে স্প্লিট করার ফলে মাঝখানে যে জায়গাটা সৃষ্টি হচ্ছে সেই জায়গাটাতে নেমে আসছেন ডেক্ল্যান রাইস। আপনারা সবাই জানেন আমি এই রাইসের পজিশনাল চেঞ্জের ব্যাপারে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে রাইসের এই ধরনের অবস্থানের কারণে আর্সেনাল হুটহাট প্রতিপক্ষের কাছ থেকে ট্রানজিশনে গোল খাচ্ছে না। সো রাইস এখানে থাকার কারণে যে জিনিসটা হচ্ছে, রাইসের কিন্তু মোটামুটি বিল্ড আপ কোয়ালিটিও বেশ ভালো, যে কারণে তিনি কখনো কখনো তিনজন সেন্টার ব্যাকের মাঝখানে থাকছেন, আবার কখনো কখনো সালিবাকে মাঝখানে রেখে তিনি ডান দিকে চলে আসছেন। তিনি যখন ডান দিকে চলে আসছেন তখন রাইস এ সকল জোনগুলো কভার করছেন। রাইসের মতো ডিফেন্সিভলি অ্যাস্টিউট একজন খেলোয়াড় যখন এই সকল জোনগুলো কভার করেন তখন বেন হোয়াইটকে কিন্তু অত বেশি ডিফেন্স নিয়ে টেনশন করতে হয় না এদিকে, তখন তিনি এই হাফওয়ে লাইনের এই সকল জোনগুলোতে সুন্দর মতো বিচরণ করতে পারেন এবং তার পাসিং এবং ভিশন এবং বুকাও সাকার সঙ্গে তার কম্বিনেশনের জন্য তিনি আরও একটু সামনে থাকতে পারেন এবং সাকা তখন আরও সামনের জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। এখন সাকা যেন একদম সাইড লাইন বেসড উইঙ্গার হয়ে এই সাইডেই না থাকেন সেটা ইনশিওর করছিলেন মেইনলি উপরে থাকা ভিক্টর ইয়োকেরেস। আপনারা সবাই জানেন এই সিজনের শুরু থেকেই ভিক্টর ইয়োকেরেসের সাইনিংটা যে আর্সেনালের জন্য অত বেশি ভালো ছিল না, বা এই সিজনের বিভিন্ন ম্যাচে ভিক্টর গিয়োকেরেস যে অত ভালো পারফর্ম করছিলেন না এবং শিরোপা জেতার জন্য ভিক্টর গিয়োকেরেস যে আর্সেনালকে সেভাবে সাহায্য করতে পারবেন না বিকজ হি ইজ আ লিমিটেড প্লেয়ার। এই বিষয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম এবং তাকে নিয়ে অনেক সমালোচনাও কিন্তু করেছিলাম, কিন্তু ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়েন দ্য ক্রেডিট ইজ ডিউ। ভিক্টর গিয়োকেরেস গত কয়েক ম্যাচে অসাধারণ খেলছেন। তিনি লিমিটেড খেলোয়াড় হলেও এই কয়েক ম্যাচে দেখাচ্ছেন যে না, তিনি ইমপ্রুভ করতে রাজি আছেন এবং একটা খেলোয়াড় হিসাবে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে অনেক বেশি। এই ইমপ্রুভমেন্ট হওয়ার সবচেয়ে বড় এক্সাম্পলটা আমরা দেখলাম অ্যাটলেটিকোর এগেনস্টে ম্যাচে, যেখানে বুকাও সাকা যেন খুব ভালো মতো ফ্লারিশ করতে পারেন। এজন্য ভিক্টর গিয়োকেরেস অনেক সেলফলেস খেলছিলেন। যেহেতু সেলফলেস খেলছিলেন, তিনি বক্সে ডিরেক্টলি সেভাবে থাকছিলেন না, তিনি এই চ্যানেল বরাবর বারবার ডান দিকে চলে আসছিলেন এবং ভিক্টর গিয়োকেরেস আর্সেনালের মেইন স্ট্রাইকার, যিনি কিনা মোটামুটি ফিজিক্যালও রয়েছেন, ইনি ডান দিকে চলে আসছেন যেহেতু তাকে অ্যাটলেটিকোর যে ডিফেন্ডার মার্কিং করছিলেন, ইন মোস্ট অফ দ্য কেসেস দ্যাট ওয়াজ ডেভিড হ্যাঙ্কো কিন্তু তার পজিশন ছেড়ে অনেকটা এই সকল জায়গাতে চলে আসছিলেন গিয়োকেরেসের পিছে পিছে। এখন হ্যাঙ্কো যেহেতু এই সকল জায়গাতে চলে আসছিলেন সেহেতু অ্যাটলেটিকোর ডিফেন্সের মধ্যে কখনো কখনো একটু ফাঁক বের হয়ে যাচ্ছিল, যে ফাঁকটা আবার এক্সপ্লোর করছিলেন বুকাও সাকা এবং অফকোর্স এবেরেচি এজে। সাকা এবং এজে বারবার এভাবে কম্বাইন করছিলেন। এভাবে যেহেতু কম্বাইন করছিলেন, সাকা কখনো কখনো সাইড লাইনে থাকছিলেন, আবার কখনো কখনো ডি বক্সের মধ্যে ঢুকে যাচ্ছিলেন। গোলটাও কিন্তু এরকম দুর্দান্ত রাইট সাইডেড কম্বিনেশনের কারণেই কিন্তু এসেছে, যেখানে সাকার সাথে বেন হোয়াইটের দুর্দান্ত কম্বিনেশন হচ্ছিল, যেখানে এজেও কখনো কখনো এ সকল জোনে সাহায্য করছিলেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়াজ ভিক্টর ইয়োকেরেস। এই ভিক্টর ইয়োকেরেসের সেলফলেস রানিংয়ের কারণেই সাকা ভিতরে চলে যেতে পারছিলেন এবং প্রতিপক্ষের ডিফেন্সে বেশ ভালোই থ্রেট সৃষ্টি করতে পারছিলেন। সো এই দেখেন, ডান দিকে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু আর্সেনালের ডান দিককে শক্তিশালী করছিলেন। ফার রাইট আমরা যেটাকে বলছি, ডানপন্থী আর্সেনাল আমরা যেটাকে বলছি। সো এই সকল খেলোয়াড়েরা গিয়োকেরেস, সাকা, এজে, হোয়াইট, রাইস, everybody is helping Arsenal to strengthen that right side of their attack. যে রাইট সাইডে বুকাও সাকা থাকেন, যে রাইট সাইডটা স্ট্রেংথেন করার মাধ্যমে আর্সেনালের অ্যাটাকিং ক্যাপাবিলিটি অনেক বেশি বেড়ে যায়। সো মিকেল আর্টেটা সিজনের এই শেষ পর্যায়ে এসে তার ট্যাকটিক্সগুলো একদম স্পট অন ঠিকঠাক হচ্ছে, তার খেলোয়াড়দেরকেও উনি ঠিকঠাক মতো পাচ্ছেন। ইনজুরিতে খুব বেশি খেলোয়াড় নেই, তার যে সকল খেলোয়াড় তার হাতে আছে, ফিট আছে, তার আবার ফর্মেও রয়েছে। সো সব কিছু মিলিয়ে আই গেস আর্সেনাল ক্যান হোপ। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর্সেনালের এই দুর্দান্ত রাইট সাইড নিয়ে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।